হু ইজ অনন্ত মহারাজ? অনন্ত মহারাজ কে? কিভাবে এবং কেন অনন্ত কুচবিহার রাজ্যবাসীর মহারাজা হলো? কেন কুচবিহার রাজ্যবাসী অনন্ত মহারাজকে ভগবান মানে? অনন্ত মহারাজের জন্মের রহস্য, অনন্ত মহারাজের ভাত ছোঁয়ানি, চুল নামানি, কামতা রাজপাট দর্শন, গাই চড়া, মহারাজা অনন্তের বাবা দেবকান্তের মৃত্যু, অনন্ত মহারাজের দুর্দিন, দুঃখ কষ্ট, মাইলোর খই, পূবে যাত্রা, জন্ম ভিটার টান, রচনা ও সন্ধান, অনন্ত মহারাজের রাজ তিলক। এই ভিডিওটার মাধ্যমে তোমরা সব জানির পাইবেন এবং সুন্দর করে বুঝির পাইবেন। এই মতন ভিডিও দেখির চাইলে জিসিপিএ সর্বভৌমিক ক্ষত্রিয় রাজবংশী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যাই ফেসবুকত দেখেন তাই পেজটা ফলো করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন, তাহলে বিশ্বের দরবারে পৌঁছামো। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়, জয় কলিযুগের ভগবান শ্রী শ্রী অনন্তরায় দেব বর্মা মহারাজের জয়। এমন সময় রাজপাটের উপরা থাকি একটা বিশাল আকারের বাঘ অনন্ত মাটি দিয়া ডেলায়। অনন্ত চিকরি চিকরি কয়, বাঘ ডেলায়, পালাও পালাও। কিন্তু অন্য চ্যাংরাগুলা শোনেও না, কিছু মনেও করে না, মনের সুখে খালি বড়ায়ে খায়। বাঘে মাটি দিয়া ডেলায় আর মাটি জোর করি অনন্তর গাত পড়ে আর বাঘ হাসে। মনে হয় অনন্তর সাথে বাঘের অনেক দিনের পুরনো সম্পর্ক, অনেক দিনের খেলার সাথী। আজকা বগলত পায়া বাঘের আনন্দের সীমা নাই। গাইটাক আইলচড়া দেওয়ার সময় একটা বড় গমা সাপ অনন্তর পাছে পাছে বেড়ায়, কিন্তু সাপটা কোনো সময়ও অনন্ত কামড়ায় না। স্বাভাবিক অবস্থাত 10 মাস 10 দিন গর্ভত থাকিয়া ছাওয়ার জন্ম হয়, কিন্তু অনন্ত 12 মাস অর্থাৎ 1 বছর মায়ের গর্ভত থাকিয়া চৈত্র সংক্রান্তি বেসমা তিথিতে রাত্রি 12টার সময় দরাদামে আবির্ভাব হয়। রাজপাট সংলগ্ন খলিশা গোসানিমারি গ্রামে পাখির কিচিরমিচির আওয়াজ, মিষ্টি মধুর বাতাস, রংবাহারি ফুলের সুবাস, শঙ্খধ্বনি জোগাড় এই জন্ম সময় কালত। আনন্দ খুশির আওয়াজে বোরের হাওয়া বইল, রাতি পোয়াইল, সূর্যের চমকা আলো, সগারে ছাওয়ার মুখ আর রূপের জলকানি দেখিল। অনন্ত দেখতে খুব সুন্দর ছিল। আশপর্শী সাগায় সদর সগায় ছাওয়ার রূপের বর্ণনা করিল নাগিল। রূপের সৌন্দর্য নাম রাখিল উপিন, মায়া মমতায় বড়া আদরের ছোট নাম পাইল উপ। মহারাজা কান্তেশ্বরের বংশবত মহারাজা অনন্ত রায়ের জীবন কাহিনী বর্ণনা না করিলে কি যেন অজানা অসমাপ্ত থাকি যায়। মহারাজার সেই শিশুকালের অলৌকিক ঘটনা, দারিদ্রতা, মায়ের দর্শন, পূবে যাত্রা, কর্মজীবন ইত্যাদি ইত্যাদি। ভাত ছোঁয়ানি, মহারাজার জন্মের 1 দিন গেল, 2 দিন যাওয়ার পরে 5 দিনে 1 কামানি, 13 দিনে 2 কামানি, দোয়া পাকলা করিয়া জাতক ছোঁয়া উঠিল। হইল 7 মাস শুভকর্ম ভাত ছোঁয়ানির দিন। ভাত ছোঁয়ানির দিন এক পাগলি আসিয়া অন্নপ্রাশনের শোক কামাই কাজ করে, ব্রাহ্মণের পূজার জিনিসপত্র আগে দেয়। ব্রাহ্মণের হাতত জামাত থাকি একটা লাইট বীর করি দিয়া পাগলিটা কয়, ভাল করি মন্ত্র পড়িব। পাগলির কাজের সীমা নাই, ইদি উদি দৌড়াদৌড়ি করি কাজ করে মনে মনে। অন্নপ্রাশনের উমাই জেনে আয় বৈরতি, সারাদিন কাজ কামাই করার পরে ছাওয়ার মায়ের খাবার দেয় আর পাগলি পেট বড়ে খায়। খাবার পর সোনা না হয় মানিক না হয় সামান্য কলম দান, ওই দানতে কয়া গেল পাগলি রাখবু দেশের মান। মানে পাগলিটা একটা কলম বীর করে দিয়া সাওয়ার হাত দেয় আর কয় দেশের মান রাখিব। সত্যি সত্যি পাগলির এই সামান্য কলম দান আর দেশের মান রাখার কথাটা জেনে সাওয়ার জীবনের আশীর্বাদ। পাগলি সাওয়াটা কলম দান দিয়া নলবাড়ির গাটা ধরিল। ছাওয়াগুলাও পাগলির পাছে পাছে যায়। হঠাৎ ছাওয়াগুলার চোখের সামনে পাগলি অদৃশ্য হয়ে যায়। সেই দিন পাগলিক দেখা গেছে ওই এলাকাত, আর কোনোদিনও দেখা যায় নাই। অন্নপ্রাশনের দিন ব্রাহ্মণে উপিনের নাম রাখে অনন্ত। চুল নামানি, আস্তে আস্তে অনন্ত বড় হবার নাগিল। বংশ জাপুর আছে তাই চুল কাটা হয় না, মাথার চুল আর জটে ভর্তি হইল। এই জট তার পূর্ব জন্ম মহারাজা কান্তেশ্বরের কথা মনে করি দেয়। কান্তেশ্বরের সাপের মতো মাথার জটা মাটিত পড়ে হালি। অনন্তর জট এত বড় হইল যে একেবারে হাঁটুর নিচত পড়ে। 18 মাসে চুল নামানি হয়া ছাওয়ার জটের হাত থাকিয়া রেহাই পাইল। মাও সারাদিন কাজে কামায় ব্যস্ত থাকে, ছাওয়া মানুষ, তাই মাও অনন্ত শিকায়ত গুগুরা বান্ধি দেয়।
ছাওয়াটা ইদি উদি হাঁটি বেড়ায়, মায়ে জেনে আওয়াজ পায়। সকালে উঠিয়া নাদুস পুদুস করি অনন্ত দৌড়াদৌড়ি করে, বাঁশের গিটর গাড়ি চালায়, এইটাই জেনে তার কাজ। সন্ধ্যা উত্তরিলে আঙিনার দ্বারায় পারি আবো ঠাকুমার কাছত রূপকথার কাহিনী, রাক্ষস খক্ষসের গল্প শোনে। কামতা রাজপাট দর্শন। অনন্তর যখন 4-5 বছর হল তখন অনন্তর মেলা খেলার সাথী জুটিল। একদিন চ্যাংরা ব্যাংরাগুলা একটে হইয়া সিদ্ধান্ত নিল রাজপাটে বড়াই খাবার যাইবে। একেই তো দেবস্থান, তার উপরা রাজপাট ছিল গাছপালা ঝোপঝাড় জঙ্গলে ঘেরা। সব সময় একটা আতঙ্কের ভয় ভয় ভাব। চ্যাংরাগুলার মধ্যে সগারে ছোট অনন্তক সাতত নিয়া রওনা দিল বড়াই খাবার উদ্দেশ্যে। কোদাল দোয়া নলবাড়ির রাস্তার ধারে ধারে যাইতে যাইতে রাজপাটের দক্ষিণ পশ্চিম পাকে উপস্থিতি হইল অনন্তের জন্মের এই প্রথম পূর্বপুরুষের বিটা কামতা রাজপাট দর্শন। রাজপাটের দক্ষিণ পশ্চিম পাকের দিঘির জল তখন শুকিয়ে গেছে। রাজপাটের ছোট বড় ঝোপঝাড়ে কত ধরনের বড়াই গাছ, দিঘির উপরা হালি পড়া বড়াই গাছের ডাল দরিয়া চ্যাংরাগুলা মনের আনন্দে বড়াই পারে আর খায়। আর অনন্ত চায়া দেখে, কারণ ছোট অনন্ত বড়াই ঠেলে নাগালে না পায়, তার জন্যে তার বড়াই খাওয়া হয় না, অনন্ত দাঁড়ায়া থাকে। এমন সময় রাজপাটের উপরা থাকি একটা বিশাল আকারের বাঘ অনন্তক মাটি দিয়া ডেলায়। অনন্ত চিকরি চিকরি কয়, বাঘ ডেলায় পালাও পালাও। কিন্তু অন্য চ্যাংরাগুলা শোনেও না, কিছু মনেও করে না, মনের সুখে খালি বড়াইয়ে খায়। বাঘে মাটি দিয়া ডেলায় আর মাটি জোর করি অনন্তর গাত পড়ে, আর বাঘ হাসে। মনে হয় অনন্তর সাথে বাঘের অনেক দিনের পুরনো সম্পর্ক, অনেক দিনের খেলার সাথী। আজকা বগলত পায়া বাঘের আনন্দের সীমা নাই। অভাবের সংসারে অনন্ত বড় হবার নাগিল, আর ঠাকুর দেবতার প্রতি ভক্তি জাগি উঠিল। স্কুলত পড়াশোনার ফাঁকে ফাঁকে কামাই করা শিখিল নাগিল। কাজ কামাই না করিলে পেটত খাবার জোটে না। সেই জন্যে মানুষের বাড়ি কাজ করে, গরু চড়ায়, পেট ভরে খায়। বিকাল হলে একটা লাল গাই প্রতিদিন আইল চড়া দেয়। গাইটাক আইল চড়া দেওয়ার সময় একটা বড় গমা সাপ অনন্তর পাছে পাছে বেড়ায়, কিন্তু সাপটা কোনো সময়ও অনন্ত কামড়ায় না, অনন্ত সাপটাক ডেলায় না। লাল গাইটার এমন বৈশিষ্ট্য ছিল যে অনন্ত গাইটাক আইলত ছাড়ি দিয়া গাছত চড়ি এক মনে কি জেনে ভাবে, আর গাইটা আইলের গাছ খাইতে খাইতে এক ফিরানি দিয়া আরও আইলের গাছ খাওয়া শুরু করে। কিন্তু কোনো সময়ও জমির ফসল খায় না। লালসায় জমির ফসলও জিব্বা দিয়া টানি নিয়াও খায় না, আস্তে করি ওগলে দেয়। গাইটা বোঝে জমির ফসল খাইলে গৃহস্থই অনন্ত গালি দিবে, ডাঙও দিবার পারে, তাই গাইটা ঘাস খায় আর অনন্তর বৃত্তি দেখে। গাই চড়া হইলে মা কামতেশ্বরী মন্দিরত ভক্তি করি তবে সিনে বাড়ি আইসে। মহারাজা অনন্ত বড়গিলা রাজবাড়িত এলাও একটা লাল গাই চড়ে নিয়া বেড়ায়। গোড়ামারা জোতের কিছু জমি বিক্রি করিয়া দেবকান্ত মাল্লির হাট নাটাবাড়ির দীননাথ দনির গড়ের দোলার 60 বিঘা জমি কিনে নেয়। মধ্যবিত্ত পরিবারে সুখে জীবন যাপন করে। এক সময় দুর্নীতি আর কূটনীতির সবলে 1 বছরে শোক জমি জমা হাতছাড়া হয়ে যায়। জমি জমা হাতছাড়া হলে মাও আবার গোসানিমারির ভাইয়ের বাড়ি আইসে। দেবকান্ত আর টরিবালার সুখের সংসারত আগুন দাও দাও করি জ্বলে। সংসারত দেখা দেয় দুর্ভিক্ষ, অজ্ঞতা। অনন্ত সীতায়ের বনুর বাড়িত থাকে। আত্মি দেওয়া কাজ কামাই করে আর খায়। নানান চিন্তায় শোকে দুঃখে অভাব অনটনে অনন্তের বাবা দেবকান্তর মৃত্যু হয়। খবর পৌঁছে ছোট বেটা অনন্তর কাছে। খুব তাড়াতাড়ি বনুর সাথে অনন্ত আদাবাড়ি ঘাটাত আসি নৌকাত চড়ে। সন্ধ্যা হয় ভাব নৌকা এপারে আসিল। অনন্ত নৌকা থাকি নামিল, নিষ্ঠুর পরিহাস। তার বাবাকে 4 জনের গাড় থাকি নামাইল, চিতা সাজাইল, আর অনন্ত সহ 3 ভাই বাবার মুখত আগুন দিল। মরা পোড়া হইল। শ্মশান থাকি সগাই বাড়ি ফিরি আসিল। অনন্ত বাড়ি আসিল, বাবার সাধ্য শান্তি হইল। খাবার নাই, গরদ বড়ই হাহাকার। সারাদিন একবেলা খাবার জোটে, কোনো দিন তাও জোটে না। একেই তো নিজের কষ্ট, অন্যদিকে দুঃখী মায়ের চিন্তা। কাজ না করিলে পেটত ভাত জুতিবে না, তাই অনন্তর মাও অনন্তর সম্বন্ধে আত্মীয়র বাড়ি রাখে। অনন্ত ওই বাড়ির প্রতিদিন কাজ কামাই করে আর খায়। একদিন দুপুরবেলা কাজ কামাই করার পর মা কামতেশ্বরী মন্দিরের একটা কুড়ার পারত আসি খাড়া হইল। দেবীর কি অসীম মহিমা কিছু একটা তার মনত পড়িল।
অমনি কুরাত এক ডুবি তলাত যায়া 2 হাত ছাপটা বান্ধিয়া মাছ ধরি উপরা উঠিল। একেবারে 2বার ডুব দিয়া অনেক মাছ মারিয়া আনিয়া গৃহস্থের মায়াক দেয়। অনন্তের গাওখান যেন কেমন কেমন করে। অমনি যায়া বিছানাত থাকে। একেবারে দুপুরের ভাত হল, তরি তরকারি হল, মাছ ভাজা হল, সগারে খাওয়া দাওয়া হল। খাওয়ার ডাক পড়িল অনন্তের, কিন্তু অনন্ত আর সাড়া দেয় না। জ্বরে আগুনের মতো গাওখান গরম হচ্ছে, ভাত খাওয়া আর হইল না। জ্বর যখন কিছুতেই ছাড়ে না, পরের দিন গৃহস্থ কয়, বাপুরে তুই বাড়ি যা, ভাল হয়ে আসিস। অনন্ত মনে মনে ভাবে, বাড়ি গেলে খাইবে কি? বাড়ির দাদা বোনের গড় আছে, মাও বারানি বুকায় খায়। দাদা বোনের গড় খোয়াইবে না মুখে খোয়াইবে, না ওষুধ কিনি টাকা পাইবে? বাড়ি গেলে মার দৌড়াদৌড়ি উঠিবে, জ্বরে কান্দিবে। কথায় কয়, হাবু হাউস করলে কি পাবো? পরের দিন দুপুরা হইতে নাই হইতে গৃহস্থে কয়, বাপরে তুই বাড়ি যা, বসিয়া খাবার করে থাকি আইসে। সমস্ত রকম ভাবনা চিন্তা জল্পনা কল্পনা শেষ। এবার অনন্ত বাড়ি গাটা ধরিল। গাত খুব জ্বর। কোনো মতে ট্যাংলেস করি হাঁটতে থাকিল, আর ভাবিল মায়ের 2 হাতের ছাওয়া, আদর স্নেহ মায়া মমতার পরশ পাওয়া যাইবে। মায়ের মতন এ সংসারে ছাওয়াক আদর আর কয়জনে দিবার পারে? মনে মনে কথাগুলা কয়, আর সারা গাটাখান দড়িয়া কান্দিতে কান্দিতে বাড়ি আইসে। বাড়ি আসিয়া মায়ের সেই আদরের কথা, কেনে বাবা আসিলু, আজি কামাই থাকি ছুটি দিছে? অনন্তর ছোট্ট উত্তর, জ্বর আইছে। জ্বরের কথা শুনিয়া মাও হাত দড়িয়া নিয়া যায় বিছানাত থাকাইল। যেমনি বিছানাত থাকাইল অমনি গঙ্গানি শুরু হল। ছাওয়ার এমন অবস্থা দেখিয়া মাওয়ে চিক্রির দড়িল। আশেপাশের মেলা মানুষ জমা হইল। মেলা মানুষে মেলা মেলা কথা কইল। কাউ কাউ কয় বয় খাইছে, কাউ বা কয় ভূতে ধরিছে, অন্য একজনে কয় জ্বর বিগার উঠিছে। মাও অত কিছু না শুনিয়া একটা জ্বরের ওষুধ খাওয়ালে, তাও তো অসুখ ভাল হয় না, খাওয়া দাওয়া নাই। এমন করিয়া বিছানার 10 দিন গেল। অনন্তর মুখ দিয়া কি জেনে বিড়বিড় করিয়া কয়, কিন্তু কি কয় বোঝা যায় না। মাও তখন ভাল দেখিয়া একটা ওজা আনিল। ওজাও বুঝির পাইল না কি হচ্ছে। অনন্তর বোধ জ্ঞান শক্তি নাই, খালি মুখখান নড়ায়। গোটায় গাওখানো তেল মালিশ করে, আর মাওয়ে জর্জরিয়া কান্দে। 19 দিন পার হইয়া গেল। 2 চোখ বন্ধ, ওষুধ গিলির পায় না। সগাই আশা শাড়ি দিল, মাও তো আশা শাড়ি দিবার পায় না। হাজার হোক জন্ম বেটা তো। ছাওয়ার এমন অবস্থা দেখিয়া জন্মদাতা মাও ডুকরি ডুকরি কান্দির নাগিল। আশপড়শি আসিয়া কয়, আর বাঁচির নয়, বড় জোর 1 ঘন্টা। ওই দিন অনন্তর অজ্ঞান অবস্থার 23 দিন। 24 দিনে বড়দাতা জুরিন বড় ডাক্তার আনির গেল, কিন্তু ডাক্তার আনির যাইতে গাটাত দেখে এক সম্বন্ধের কাকা ডিসপেন্সারি যাবার দৌড়িছে। একেবারে গাটাত পাইলং, কামার দাও গড়ে দাও, আমার কি করে? হাতত বড় টাকাও নাই, বড় ডাক্তারও নাই। অজ্ঞতা হোমিওপ্যাথি চিকিৎসা করা কাকাকে নিয়ে আসিল। অনন্তের নাভি দেখিল, নাভি নাই। বুক দেখিল, কোনো শব্দ নাই। চোখ বন্ধ, গাও জোকালে গোটা গায়ে নড়ে। ডাক্তার কাকার মন একেবারে বেরকাশা নাগা হইল। ওষুধ কি দিবে? মরা মানুষের ওষুধ কেমনে? ডাক্তারের জানা নাই। চিন্তা করিয়া মনত ভাবিয়া 4টা পুড়িয়া বানায়া ছাওয়ার মাওর হাতত দিয়া ডাক্তারের কর্তব্য পালন করিল, এবং আরো জানি চাইল কালী রুগী কেমন থাকে। মাও ঠোঁট 2 কণা ফাঁক করিয়া একটা পুড়িয়া মুখর ডালি দিল। এমন করিয়া 4টা পুড়িয়া খাইল। পরের দিন বাড়িত মানুষের ভিড় জমিল, কারণ 25 দিনের দিন রুগী বর্তুকি উঠিল। হাত পাও মাথা নড়ায়, এখানা 2 কোণা কথা কয়। সকাল 9টা হইল। উদি ডাক্তার বাড়ি থাকিয়া চিন্তা করে, রুগীর বাড়ির বগল দিয়া গেলে বিপদ। না জানি বাড়ির লোকে কিছু কয়, রুগী হয়তো কতক্ষণে মারা গেছে। এগুলা কথা ভাবতে ভাবতে ডাক্তার বাড়ি থেকে বিড়াইল আইলা। গাটাত চোখ তুলিয়া দেখে ওই বাড়িত মেলা মানুষ, আর ভাবে খড়ি খাড়া নিয়া হয়তো এলাই শ্মশানে যাওয়া শুরু করিবে। ডাক্তার মনত 1 হাত বয় নিয়া আগেবার দৌড়িচ্ছে। যদি কয় কেমন ওষুধ দিলেন? এমন সময়ে জুরিন বাড়ির বাইরা বিরিয়া ডেকের দৌড়িলে, কাকা কাকা, ইদি একবার আমার বাড়ি আসি যাও। জুরিনের কথা শুনিয়া বয়েতে থুতরা হয়া ডাক্তার কয়, মোর আজি সময় নাই। কিন্তু যখন শুনির পায়ে রুগী ভাল হচ্ছে, তখন একেবারে দৌড়ি আসিয়া অনন্তর সঠিক ওষুধ দিল। এই দিন কটা ছিল অনন্তর সব চাইতে মহা সুখের দিন। এই দিনগুলাত আদ্যাশক্তির কোলাত বসিয়া কত কাহিনী, কত শত দৃশ্য, বিশ্ব মহাবিশ্ব ভূখণ্ড পূর্ব জন্ম সম্বন্ধে কত জ্ঞান লাভ করিছে, তা লিখিয়া বর্ণনা করা খুব কঠিন।
অসুখ সারার পরে অনন্তের কাছে দুইজন আসি হাত মিলায় দুঃখ আর কষ্ট। এই দুইজন এত বন্ধু হইল অনন্ত শাড়ির চাইলেও শাড়ির পায় না। ভাগ্যের কি পরিহাস, মায়ের 4 বেটা অনেক কষ্টে মানসিক করে সারাদিন বারানি বুকায় জিকিনা চাউল পায়, মোলা বানায় গোসানি মারিত মোলা বেচায়, তবে সিনে চাউল কিনিয়া সুদাবাত রান্দিয়া বেটার গড় খোয়ায়। মায়ের চোখের জল পড়ে, বেটার আড়ালত যায় কান্দে যাতে বেটা বুঝি না পায়, কিন্তু অনন্ত মায়ের কান্দন দুঃখ অনুভব করে। মায়ের জিকিনা টাকা পায় সেকিনা 2 বেলা খাবার জোটে না। তাতে হল অনন্তের অসুখ। এমন সময় পথ্যের খুব প্রয়োজন, কিন্তু যার একবেলা খাবার জোটে না তার আরও পথ্য কোনো মতে আদা ট্যাংলেস হয়া অনন্ত ভাল হইল। মনত শক্তি নিয়া দাঁড়া হইল। 5-6 দিন পরে মায়ে কয় বাবারে কামাই করি যা, কিন্তু সেই দিন কামায়ত যাবার পাইলেক না। পরের দিন দুঃখের সংসারে মাও এমন পণ করিল, আজি কামাই করি না গেলে তোর খাওয়া বন্ধ। সমাজে এটা জেনে একটা বল ঠাকুমা মায়ের গড় বয় দেখায়, আদতে কিন্তু খাওয়া বন্ধ করে না, যাতে কাজটা উমায় করে, ইয়ার বেশি কিছু নমায়। কি করে শরীর দুর্বল, পরের দিনও কামায়ত গেল না, পেটত নাগিল বোক। অজ্ঞতা বোক দমনের জন্যে একটা ঠাকুরি কালার ক্ষেতত গেল, কালাই খোলায় মুখত দিতেই মনত পড়িল এটা নিজের ক্ষেত নমায়, এই ক্ষেতের কালাই খাইলে সেটা হইবে চোরের বা দুষ্ট লোকের খাওয়া। ডোক নাই গিলিতে অমনি কালাইটা মুখ থাকিয়া ফেলে দিল। তখন কালাই ক্ষেতের বগলে বাড়ির থাকিয়া একান কাছি আনিয়া কালাই বাড়ির ঘাস কাটিল। ঘাস কাটা শেষ হলে পড়ি থাকা একান বাঁশের ফালত গাছ বান্ধি নিয়া গোসারি মারির হাটত গাছ বিক্রি করির গেল। গাছ বিক্রি করিয়া পাইল 25 পয়সা। মাইলোর খই হাতত মাত্র 25 পয়সা। কি কিনিয়া খাইলে পেট ভরিবে চিন্তা করিয়া 10 পয়সা দিয়া মাইলোর খই কিনিল। গোসানি মারির বাজারে পশ্চিম দিকে একটা মিষ্টির দোকানের বগলত বাঁশের ফালত বসিয়া মনের সুখে মাইলোর খই খাইল। খাওয়াও হইল, তৃষ্ণাও নাগিল। শুকান খই এমন তৃষ্ণা নাগিল জিউ বিরিয়া যায়। টপ করিয়া মিষ্টির দোকানত জল খাবার ঢুকিল। অনন্তক দেখিয়া দূর দূর করি তারে দিল। না যায় দেখিয়া অনন্তের গাঁৱত জল উল্লি দিবার দরিল। জল খাওয়া আর হইল না, চলি আসিল। না আসিয়াও বা কি করে, অসুখে বিসুখে অনাহারে অপথ্যে তেল সাবান না পায়া একেবারে অন্ন নাকান হইছে। অনন্ত মনে মনে ভাবিল মুই যদি দোকানের জল খাং তাহলে অন্য কাউ দোকানত খাবার আসির নয়, মোর পাওনা এটাই ছিল। দোকানদার ঠিকই করিছে, বিবেকের মানুষ বিবেক থাকে বলিয়া অপরের সুখ দুঃখের কথাটাও ভাবে। প্রকৃত মহাপুরুষেরা নিজের সমালোচনা করি জানে। অজ্ঞতা দেশের মহাপুরুষ দেশক রক্ষা করার জন্যে পাগারের জল খায়া জীবন রক্ষা করে। পূবে যাত্রা এমন করিয়া অভাব অনাটন দুঃখে কষ্টে অনন্ত বড় হবার দরিল, আর হাল বোয়া বিচন তোলা রোয়া গাড়া শিখিল। তাও অভাব না যায়। দারিদ্র্যের তাড়নায় 13 বছর বয়সে একদিন মনে মনে ভাবিল ট্রেন যতদূর যাইবে অনন্ত ততদূর যাইবে। জন্মদাতা মাওক না কয়া 5 টাকা নিয়া রওনা দিল গোসানি মারিত থাকিয়া নিউ কুচবিহার উদ্দেশ্যে। অনন্ত স্টেশনত পৌঁছিল। বঙ্গাইগাঁও গামী একটা বিজি প্যাসেঞ্জার ট্রেন আসিল। অনন্ত ওইটাতেই চড়িল। ট্রেনের হর্ন বাজে উঠিল, ট্রেন সারি দিল। ট্রেনটা চলতে চলতে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে দাঁড়াইল। ট্রেন আর যায় না দেখিয়া অনন্ত ট্রেন থাকি নামিল। নিয়তির বিধানের সভ্যতার একই নিয়মে পূব দিকে যাত্রা করিল। কাউবা হাঁটিয়া, কাউবা ঘোড়ার পিঠে চড়িয়া, আর কাউবা ট্রেনত চড়িয়া। অনন্ত মা কামাখ্যার দর্শনে গেল, ভক্তি বড়ে পূজা করিল, বঙ্গাইগাঁও কর্মসংস্থান পাইল। আর্থিক দিক উজ্জ্বল হল, সুখের সংসার পাতিল। বিভিন্ন হিন্দি পেপার পত্রিকায় কবিতা লেখিল কাব্য বাণী যুগ সন্ধিক্ষণ। জন্ম বিটার টান। অনেক দিন পরে নাভি পোতার জন্ম বিটা জন্মদাতা মাওক দেখার জন্যে অনন্তের মন বড় আকুল হইল। ফিরে আসিল গোসানিমারি গ্রামে। জন্ম বিটাত আসিল, দেখিল বাড়ির চিহ্ন মাত্র নাই। মাও খুঁজিল, মাও নাই। ভাই বোনের দেখা নাই, দেখা হইবে কি, একেবারে বাড়ি ছাড়ি নদীর ওপারে গেইছে। অভাবে দারিদ্রে হাহাকারে টোপলা টুপলি নিয়া সীতায় ডাওয়া বাড়ি গ্রামে বনুর বাড়ির বগলত একটা বাড়ি
পজ্জা হিসাবে থাকে। অনন্ত যখন কারো দেখা না পাইল অজ্ঞতা নদীর পাড়ে পাড়ে বনুর বাড়ির ঘাটা ধরিল। যাইতে যাইতে দেখে তার মাও নদীর ওপারে থাকি এপারে নায়র নিয়া বাড়ি যাবার দৌড়িছে। একেবারে দৌড়ি যায়া মাও ভক্তি দিয়া কয়, মা কেমন আছিস? মাও চিনি না পায়, ছোটতে হারাইছে বেটা, কত উটকাইছে কান্দিয়া গেছে সারা বেলা। দুইজনে মুখামুখি দাঁড়াইয়া আছে, চার চোখের জল দুইজনের গাল ভিজিয়া যায়। অনন্ত পরিচয় দেয়, মেলা মেলা কথা কয়। অবশেষে দিন দুঃখিনী মাও চিনির পায় হারে যাওয়া ছোট বেটাক। মায়ের বেটার মিলনে মায়ের চোখের জল আটকে। এই ঘটনা মনোরায়ের কথা মনে করি দেয়। মনোরায় তার জন্মস্থান বক্সিসারি পূব দিকে মায়াং গেছে সভ্যতা গড়তে, আর অনন্ত জন্মস্থান গোসানিমারি থাকি পূবে বঙ্গাইগাঁও গেছেন ধন সম্পদ টাকা উপার্জনে। পূবে বঙ্গাইগাঁও থাকি আসার পরে আত্মীয় পরিজনক খোঁজা শুরু করিল, খুঁজিয়া সগাকে একটে করিল। রচনা ও সন্ধান অনন্ত কামতা কাব্য লেখা শুরু করিল। পূবে বঙ্গাইগাঁও জেলার ডালিগাঁও থাকিয়া এক অধ্যায় লেখা শুরু করে, আর পশ্চিমে জন্মভিটা গোসানিমারি সংলগ্ন এলাকাত আসিয়া খুঁজি খুঁজি জায়গা উদ্ধার করিয়া বাস্তবত রূপ মিলায়। এমন করিয়া চলে কাব্য লেখা। এতদিন অনন্ত কাজলি কুড়ার সন্ধান করিবে বলিয়া মহেন্দ্র দাস কৃষ্ণ রায়ক সাতত নিয়া সকাল 9টায় গোসানিমারি থাকিয়া রওনা দিল। দবরিণীর পাটত পূজা করিল। পূজা করার পর গড়ের বগলে বগলে যাওয়া শুরু করিল। যাইতে যাইতে দেখে গড়ের উপরা একটা ভবানীর চিলা বসিয়াছে। অনন্ত খুব তাড়াতাড়ি ক্যামেরায় ফটো নিল। ফটো তুলি যাইতেই ভবানী চিলা উড়ি গেল। তখন ওরা অবস্থায় ফটো করিলে তিনজন গড়ের বগলে বগলে হাঁটতেই আছে। আর বগদত্তের পূর্বজন্মের দেহার অংশ রাখার মহাপবিত্র স্থান কাজলি কুড়ার কথা ভাবনাত আনিয়া নিজেই যেন অনন্ত মহারাজ কান্তেশ্বর হইয়া উঠিল। অনন্তর ভাবমূর্তি দেখিয়া সাথের দুইজন কোনো কথা কওয়ার বা ছোঁয়ার সাহস পায় না। মনে মনে দৈবশক্তি অনন্তর উপরা বর করিচ্ছে। অনন্ত আগে আগে যায় আর দুইজন পাছে পাছে যায়। বেলা ঠিক 12টার সময় কাজলি কুড়ার পারত আইসে দুদু আবাদি জমি, এক পাকে বন জঙ্গল গাছ গাছালি, অন্যদিকে সিঙ্গিজানি নদী। কাজলি কুড়ার পারত বসিয়া অনন্ত পূজা শুরু করিল। কি কি ভাবিয়া যে কত কান্দিল তার লেখাজোকা নাই। পূজা সমাপ্ত করিয়া যেই না কাজলি কুড়াত নামিয়া হাতত জল নিয়া তর্পণ শুরু করিল, আর অমনি শুরু করিল প্রকৃতির তাণ্ডব নীলা। জল শান্ত অশান্ত রূপ নীল। জলের উপরা উতাল পাতাল ঢেউ তরঙ্গের বসুমতী কাপা শুরু হইল। পশু পাখির কোলাহল উঠিল। কাজলি কুড়ার পাশত এক কৃষক হাল বোয়াবার ধরছে। এমন দৃশ্য দেখিয়া হাল বোয়া বাদ দিয়া একেবারে গরুর নাঙ্গল সারিয়া পালায়। কিন্তু মহেন্দ্র দাস আর কৃষ্ণ রায় পালাবার না পায়। ওমরা দুজনে অনন্তর সঙ্গী, তাই দূর থাকিয়া ফটো তোলে। তর্পণ সমাপ্ত হইলে অনন্ত এক ডুব দেয়, আর ওই ডুবোতে মাওচণ্ডিক অনন্ত কি কয় জানা যায় নাই। বর্তমান কাজলি কুড়া ডুব দিয়া ভিজা গাও জামা কাপড়ে উঠিয়া আসিয়া কাকো কিছু না কয়া সোজা রওনা দিল মহারাজা কান্তেশ্বরের রাজবাড়ি বলিয়া। সাত দুইজন কি করে ওমাও রওনা দিল অনন্তর পাছে পাছে। অনন্ত এমন রাজ হাঁটুনি শুরু করিল এক দৃষ্টিতে, এক মনে দ্রুত গতিতে। সাতের দুইজন মাঝে মধ্যেই দৌড়াইয়া নাগাল দড়ি না পায়। এমন করিয়া গোসানিমারির রাজবাড়ির পশ্চিম পাকে আসিল। অনন্ত রাজপাট প্রতিক্ষণ করা শুরু করিল। অনন্তর সাথে সাথে সাতের দুইজনও প্রতিক্ষণ করা শুরু করিল। তিনজনেই রাজবাড়ি প্রতিক্ষণ করার সময় হঠাৎ দুইজনের চোখের সামনে অনন্ত অদৃশ্য হয়ে গেল। দুইজনে কত খোঁজা শুরু করিল। খুঁজতে খুঁজতে 45 মিনিট চলে গেল, তাও খুঁজেই পায় না। আর অনন্ত রাজবাড়ির পূব দিকে মাওচণ্ডীর এক মনে ভক্তি ভরে পূজা করে। পূজা শেষ হবার পরে সাথে দুইজন অনন্তক দেখির পায়। 3-4 দিন পরে ক্যামেরা নেগেটিভ বাইর করিয়া ফটো আনিল, আর ফটো দেখিল বিশাল রাজগেটের উপরা ভবানী চিলা উড়ায়। কাজলি কুড়াত অনন্তর পূজার সময় যে ফটো, তাতে অনন্তর মাথার উপরা সাপের ফেনা দড়ি আছে। এই অলৌকিক দৃশ্য মহারাজা কান্তেশ্বর ছাড়া আর কাই হবার পারে। অনন্ত মহারাজের রাজ তিলক। মানুষ অনন্তের জন্ম থাকি আজি পর্যন্ত তার মন মোহিত মুগ্ধকর অপূর্ব রূপের সৌন্দর্য, তার গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য, কথাবার্তা, চাল চলন, অসম্ভব কথাগুলা জিনিস লক্ষ্য করিল।
অনন্তর শাসনপন্ন প্রজা দরদি মনোভাব স্পষ্টবাসী কামতা কাব্যের মাধ্যমে তার পূর্বজন্মের বংশ সভ্যতার কথা সমাজে মনে পড়ে, আর তার জন্যে সেই সময় নটবর নবরত্ন কমিটির সুন্দর ব্যবস্থাপনায় অনন্ত রাজতিলক অর্থাৎ রাজ্যাভিষেক করার সিদ্ধান্ত নেয়, যার সভাপতি ছিল মহেন্দ্র দাস এবং সম্পাদক ছিল অরুণ রায়। শুরু হল রাজ্যাভিষেকের কার্যক্রম। বাংলা 1400 সন, ইংরাজি 1994 সনে পবিত্র মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গোসানিমারী পূর্বপুরুষ মহারাজা কান্তেশ্বরের রাজপাটত অনন্ত রায়ের রাজতিলক হয়। আগের দিন উপস্থিত সগায় নিয়মনিষ্ঠার সহকারে আতপ চালে নিরামিষ সেদ্ধ ভাত খায়। 21 জন কুমারী ছাওয়া সহ 108 জন বৈরাতির মহাপবিত্র জায়গা থাকিয়া জল আনে। সেই মহাপবিত্র জায়গাগুলা হল কাজলিকুড়া, ফটিককুড়া, রাজবাড়ির পূবের চণ্ডীপাটের দিঘি, রাজবাড়ির পশ্চিমের ফুলতলা দিঘি, চাইলন দোয়া দিঘি, কিলকানি বাজের দিঘি, সিঙ্গিমারি নদী। রাজ্যাভিষেকের পুরোহিত ছিল কেশবচন্দ্র রায়, শিলিগুড়ি মেডিকেল কলেজের প্রধান সিকিউরিটি প্রভাত শাস্ত্রী, বুড়ির হাট, দিনহাটা, জলপাইগুড়ি ও দিনাজপুরের জ্যোতিষশাস্ত্রের আরও বিজ্ঞ 4 জন পুরোহিত। আরও বিশেষ অতিথি ছিল ধর্মনারায়ণ বর্মা তুফানগঞ্জ, রাজবালা ব্রহ্মচারী, সীতায় কাশিয়াবাড়ি আশ্রম, ললিত বর্মন বাগডোগরা হাইস্কুল প্রধান শিক্ষক, ভবেশচন্দ্র দাস আমবাড়ি খোলটা শিক্ষক সাহিত্যিক LLB। ওই দিন বেলা 12টার সময় রাজপাটের ওপরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে শিবচণ্ডী যজ্ঞের মাধ্যমে পবিত্র জল আর দুধ দিয়া গাও দোয়ায় অনন্ত রাজতিলক পড়ায় কেশবচন্দ্র ও প্রভাত শাস্ত্রী। সেই দিন হইতে কুচবিহার ভূখণ্ডের অনন্ত রায় মহারাজা বলিয়া পরিচয়। মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় রাজ্যাভিষেকের সময় একটা গরু শাড়ি দেয় মঙ্গল সেনাপতির নামে উল্লেখ করিয়া। মহারাজা কান্তেশ্বরের রাজপাটের উপরা শিবচণ্ডীর যজ্ঞে মহারাজা অনন্ত রাজ্যাভিষেক করার পরও চণ্ডীগাছ নিয়া গোসানিমারি কান্তেশ্বরী মন্দির এবং টাকশাল প্রদক্ষিণ করিয়া পুনরায় রাজপাটে ঘুরিয়াইছে। রাজবংশী জনগোষ্ঠীর এটা বড় সৌভাগ্য। কুচবিহার ভূখণ্ডের ঐশ্বরিক বরপ্রাপ্ত শক্তিস্বরূপ বংশ পরম্পরায় মহারাজা অনন্ত খাড়া হইল। আজকাল সমাজ সভ্যতার পরম্পরা জ্ঞান ভাণ্ডার প্রজাবাসীক উজাড় করি দিবার দৌড়িছে। সেই মহারাজা অনন্তকে গিরিয়ায় কুচবিহারবাসীর সগারের স্বপ্ন, তার আশীর্বাদ, তার জ্ঞান শক্তি অর্জন করিয়া জীবনযাপন করার সত্যি সত্যি কুচবিহারবাসী ধন্য। তোমরা স্বয়ং নিজেই এই কথাগুলা বিচার করবেন, কারণ ক্ষত্রিয় রাজবংশী জাতি মহারাজা বানায় জীবনযাপন করি থাকে। মহারাজা ছাড়া ক্ষত্রিয় রাজবংশী জাতির কোনো ইতিহাস ও ঐতিহ্য নাই। ঠিক যেমন প্রাণহীন দেহের কোনো মূল্য ও অস্তিত্ব নাই, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, ঠিক তেমন ক্ষত্রিয় রাজবংশী মানুষ মহারাজা ছাড়া বাঁচে না। ক্ষত্রিয় রাজবংশী জাতির মহারাজই শেষ কথা, মহারাজই ধর্মরাজ আর মহারাজই যমরাজ। মহারাজের আদেশ স্বয়ং ঈশ্বরের আদেশ। আর এই নিয়ম নীতিতেই সত্যযুগ থাকি কলিযুগ পর্যন্ত জীবনযাপন করিয়াছে এই রাজবংশী ক্ষত্রিয় মানসী। মহারাজা হইল আমার রাজবংশী ক্ষত্রিয় মানসীর শিরোমণি। ক্ষত্রিয় রাজবংশী জাতির জ্ঞানের আলো হামার ভগবান। রাজবংশী ক্ষত্রিয় জাতির মহান আত্মা, উজ্জ্বলময় আলোর প্রদীপ, সাগরের মতো যার হৃদয়, বালুকা রাশির মতো যার গুণ, গঙ্গা ধারার মতো যার পবিত্রতা, কোনো মাপকাঠিতে মাপা যায় না। অলৌকিক রূপকথার কোনো কাহিনী নয়, কলিযুগের বিনাশকারী এবং সত্যযুগের সৃষ্টিকারী, সত্যনিষ্ঠ কর্মপ্রিয় রুচিশীল ভোগ বিলাস বহুল ধার্মিক, যার আবির্ভাব উত্তর পূর্ব ভারতের দেবশক্তি পীতস্থান কুচবিহার রত্নপীঠ। আত্ম অভিমান সূর্যের তেজ আর দীপ্তিতে চির উন্নত রাষ্ট্রীয় শক্তি শিবচণ্ডীর উপাসক, জগৎ প্রকৃতির রক্ষাকর্তা, করুণাময় যুগপুরুষ ও রাজ্যসভার উচ্চকক্ষের সাংসদ এবং কলিযুগের ভগবান পবিত্র সোনার কুচবিহার ভূখণ্ডের পরমধন্য সুনামধন্য মহারাজা দ্য গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, যুগ সন্ধিক্ষণের যুগপুরুষ, যুগনায়ক, মার্গদর্শক, কাব্যিক সাহিত্যিক, ধর্মগুরু শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা মহারাজ। অনন্তের অনন্ত ধ্বনি জয় শিবচণ্ডী। অন্তর ভূ অভ্যন্তর বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ কম্পিত। যুগের প্রয়োজনে তার জন্ম। যখন যেটি অসৎ ধর্মকর্মের সৃষ্টি হয়, তখন সেটি সৎ ধর্মকর্ম পূর্ণ প্রতিষ্ঠার জন্য তার আবির্ভাব হয়। আত্ম অভিমান, আত্মগৌরব, আত্মবিশ্বাসে বলীয়মান, যার হৃদয় কান্দে অপরে দুঃখত অসামাজিক কার্যকলাপত, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় অনাধিকারত, শোচনীয় অর্থনীতি
যার আনন্দ কেবলমাত্র ঐক্যের বন্ধন সুদীর করির জন্যে, কান্না হাসিতে বড়া, কানায় কানায় পরিপূর্ণ চোখ বড়া জল, আনন্দ মধুর অনিদ্রার স্মৃতির জ্ঞান ভাণ্ডার ডালিয়া, শিশুর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা যার কাজ, যার হৃদয় সগারে হৃদয় স্থান, সেই তো যুগপুরুষ ঠাকুর গড়ে গড়ে পূজার আসনে দিছে স্থান। সত্য প্রতিষ্ঠায় অত্যাচার ব্যভিচার দুর্নীতি কূটনীতি সমস্ত পদাঘাত করিয়া সুখ শান্তিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত সার্বভৌমত্ব ভূখণ্ড তৈরির জন্য যখন ব্যস্ত থাকেন, তখন অনেকের গঞ্জনা অপবাদ অত্যাচার সহ্য করিয়া মানুষক সত্যনীতি ধর্মনীতি রাজনীতি জ্ঞান দিয়া সামাজিক পূর্ণ মর্যাদা দিয়া থাকেন। তার কর্ম ধ্যান জ্ঞান দেহ মন সমস্ত উৎসর্গ করে দিছে প্রজাবাসীর সার্বিক মঙ্গল কামনায়।